সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স কোর্সের একটি চ্যাপ্টার নিয়ে। আমি যেই চ্যাপ্টার নিয়ে আজকে হাজির হয়েছি, চ্যাপ্টারটি হচ্ছে মেজারমেন্টস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা যেটা বলছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ। এখন আমাদের জানতে হবে কেন্দ্রীয় প্রবণতা কী। আমরা বিজনেস স্ট্যাটিস্টিক্সে কেন্দ্রীয় প্রবণতা হচ্ছে এমন একটি তথ্য বা এমন একটি মান, যে মানটি সকল তথ্যকে সন্নিবেশিত করে। যেটা ইংরেজি যদি আমরা ডেফিনেশনে যাই তাহলে হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি ইজ এ ট্রপিক্যাল ভ্যালু অফ ডাটা সেট অ্যারাউন্ড হুইচ দ্য ফিগার কনগ্রেট। এর মানে হচ্ছে যে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে এমন একটা মান যা তথ্য সমূহকে একটা মানের মধ্যে, একটা সংখ্যার মধ্যে সন্নিবেশিত করে বা একত্রিত করে। এখন কথা হচ্ছে থিওরিটিক্যাল এই সংজ্ঞা থেকে আমরা অনেকেই জিনিসটা সম্পর্কে ধারণা তেমনটা ক্লিয়ার হতে পারবো না। তো এখানে আমরা একটু জিনিস আগে থেকে বলে রাখা দরকার যে আমাদের এই কোর্সটা বিজনেস স্ট্যাটিস্টিক্স ইন ইংলিশ। যেহেতু ইংলিশ, সেহেতু আমাদের কিন্তু ইংলিশেই সব আনসার করতে হবে। ওদিকে খেয়াল রেখে আমি তোমাদের ডেফিনেশনটা ইংলিশেই লিখেছি, বাট এটা বোঝানোর জন্য তোমাদেরকে বলতেছি যে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি বলতে বুঝবো যে এমন একটা মানকে, যেই মানটা এর সাথে রিলেটেড সকল মানকে একত্রিত করে। কীরকমভাবে? যেমন আমরা যদি মনে করি যে আমাদের ক্লাসে যে স্টুডেন্ট সংখ্যা আছে, স্টুডেন্ট মনে করো আছে 50 জন। তো 50 জন স্টুডেন্টের যদি আমরা চিন্তা করি যে কোন স্টুডেন্টের হাইট কত, তাহলে আমরা দেখতে পাবো যে একটা স্টুডেন্টের হাইট 4 ফুট 10 ইঞ্চি, আবার কোনো একটা স্টুডেন্টের হাইট 5 ফুট 4 ইঞ্চি। তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারতেছি যে হাইট কারো 4 ফুট 10 ইঞ্চি, কারো 11 ইঞ্চি, বা 10 জনের 4 ফুট 9 ইঞ্চি, বা 4 ফুট 11 ইঞ্চি, বা 5 জনের 5 ফুট 1 ইঞ্চি। এই ক্ষেত্রে যদি আমরা এই জিনিসগুলো মেজারমেন্ট করি তাহলে দেখা যাবে যে যতগুলো স্টুডেন্ট আছে তার মধ্যে 4 ফুট 10 থেকে শুরু করে 5 ফুট 4-এর মধ্যে সবার হাইট একটা লিমিটেশনের মধ্যে রয়ে গেছে। কিন্তু এখন যদি আমরা বলি যে আমাদের অনার্স সেকেন্ড ইয়ারের মেয়েদের হাইট কত, তখন আমাদের কি করতে হবে? এই হাইটের একটা সেন্ট্রাল টেন্ডেন্সি বা একটা পরিমাপ নির্ণয় করতে হবে যে কোন পয়েন্টে এই মানটা পরিমাণ সবচেয়ে বেশি। তো ওই ক্ষেত্রে আমরা যদি সকলের তথ্যগুলো নিয়ে আমরা এখানে অ্যারিথমেটিক মিন বের করি, তাহলে ওই ক্ষেত্রে দেখতে পাইতে পারি যে আমরা 5 ফিট 2 ইঞ্চি এখানে মান বের হয়েছে। তাহলে ওই ক্ষেত্রে বলতে পারি এখানে সেন্ট্রাল টেন্ডেন্সি হচ্ছে 5 ফিট 2। তাহলে ঠিক এরকমভাবে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পরিমাপ করার জন্য আমরা 5টি মেজারমেন্ট আমরা পেয়ে থাকি। এখানে আবার কিছু কিছু বইয়ে দেওয়া আছে যে মেজারমেন্ট হচ্ছে প্রথমত তিনটি মেজারমেন্ট কি? মিন, মিডিয়ান, মোড। আবার বাস্তবিক অর্থে যদি বলা হয় যে মেজারমেন্ট, টাইপস অফ মেজারমেন্ট, তাহলে অ্যাকচুয়ালি টাইপস অফ মেজারমেন্ট হচ্ছে 5টি। টাইপস অফ মেজারমেন্ট কি? অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, মিডিয়ান, মোড। এই 5টা মেজারমেন্টের মাধ্যমে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নির্ণয় করতে পারব। এই 5টা মেজারমেন্টের মাধ্যমে আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি নির্ণয় করতে পারব। এখন আমরা আসি আমরা সেন্ট্রাল টেন্ডেন্সি কীভাবে নির্ণয় করব, কোন মেজারমেন্টের মাধ্যমে। প্রথমে আজকে আমরা মূলত আলোচনা করব অ্যারিথমেটিক মিন। এর আগে একটু ধারণা দিচ্ছি তোমাদেরকে। অ্যারিথমেটিক মিনকে আমরা সংক্ষেপে প্রকাশ করি AM অথবা X বার দ্বারা। অ্যারিথমেটিক মিনকে প্রকাশ করি AM, বড় হাতের A, বড় হাতের M অথবা X বার দ্বারা। আর জিওমেট্রিক মিনকে আমরা প্রকাশ করি বড় হাতের GM দ্বারা। আর হারমোনিক মিনকে প্রকাশ করি বড় হাতের HM দ্বারা। আর মিডিয়ান ME, মোড MO। এখানে খেয়াল করতে হবে E এবং O হবে ছোট হাতের, আর এগুলো সবগুলো হবে বড় হাতের। এখন আজকে আমরা মূলত আলোচনা করব অ্যারিথমেটিক মিন। অ্যারিথমেটিক মিন কীভাবে নির্ণয় করা যায়।
তো অ্যারিথমেটিক মিন নির্ণয় করার যে সূত্র আমি তোমাদের এখানে আগে থেকে লিখে রেখেছি যে অ্যারিথমেটিক মিন বা এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এর একটু খেয়াল করো, আমি এখানে লিখেছি এফ ছাড়া। এফ কি? এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি এটা আমি একটু পরে তোমাদেরকে আলোচনা করতেছি। আর যদি ফ্রিকোয়েন্সি থাকে, ফ্রিকোয়েন্সি সহ হয়, তাহলে অ্যারিথমেটিক মিন এক্স বারের সূত্র হবে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। আমি এখানে তোমাদেরকে একটা উদাহরণ তুলে ধরেছি। এই উদাহরণটা আমি একটু বড় করে এই সাইডে লেখার জন্য এই সাইডটা মুছে আবার এই সাইডে লিখে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আমরা যদি এক্স বার বের করতে যাই, এখানে যদি আমাদের এফ না থাকে তাহলে আমাদের কিভাবে করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, আমাদের এখানে আছে যে এফ এক্স বার ইকুয়াল টু সামেশন এক্স। সামেশন এক্স দ্যাট মিনস এখানে আমাদের ফ্রিকোয়েন্সি নাই। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে গণসংখ্যা। এখানে গণসংখ্যা আমাদের নাই, জাস্ট যেই কয়টা মান, যদি আমাদের 50টা স্টুডেন্ট থাকে তাহলে 50টা স্টুডেন্টেরই মান আমাদের দেওয়া আছে। যদি আমাদের 10টা স্টুডেন্ট থাকে 10টা স্টুডেন্টের মান দেওয়া আছে। দ্যাট মিনস যতটা তথ্য দেওয়া আছে ততটা তথ্যের উপর ভিত্তি করেই আমাদের এখানে এক্স বার বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা খেয়াল করি আমাদের এখানে এক্স দেওয়া আছে কয়টা, 1 2 3 4 5টা। তাহলে এই ক্ষেত্রে 5টা এক্স দেওয়া আছে। এই 5টা এক্সের সামেশন এক্স মানে হচ্ছে যোগফল। এই 5টা এক্সের যোগফল কত? তাহলে এই ক্ষেত্রে আমরা যদি বলি 10 যোগ 8 যোগ 6 যোগ 12 যোগ 4 যোগ করলে কত হচ্ছে 40। আচ্ছা, এখন আমরা আসি এন। এন দ্বারা কি বোঝা যাচ্ছে? এন দ্বারা বোঝা যাচ্ছে যে সংখ্যা, কয়টি সংখ্যা বা কয়টি মান এখানে আছে। এখানে কয়টা মান আছে? 1 2 3 4 5টা মান আছে। কয়টা মান আছে? 5টা মান আছে। তাহলে এখানে সামেশন এক্স হচ্ছে 14 আর এক্স হচ্ছে 5। তাহলে এক্স বার সমান সমান সূত্র যদি আমরা প্রয়োগ করি, সামেশন এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এক্স হচ্ছে 40 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু 8। তাহলে এখানে এক্স বার কত? 8। বা আমরা বলতে পারি এখানে অ্যারিথমেটিক মিন বা এক্স বার হচ্ছে 8। এখন আমরা আসি পরের সূত্র। পরের সূত্র কি হচ্ছে? যে সামেশন এফ এক্স। এখন কথা হচ্ছে এফ এক্স কি? এফ এক্স হচ্ছে যখন আমাদের তথ্যগুলা গণসংখ্যার মাধ্যমে প্রকাশ করা থাকবে। গণসংখ্যাটাকে ফ্রিকোয়েন্সির মাধ্যমে প্রকাশ করা থাকবে। যেমন আমাদের তথ্যগুলো হচ্ছে এরকমভাবে যে কিছুটা ক্লাসের মাধ্যমে বিচ্ছিন্নভাবে দেওয়া আছে। যেমন 50 জনের তথ্য, যদি 50টা তথ্য দেওয়া হয় তাহলে 50টা তথ্য 1 2 3 4 এইভাবে 5টা দিতেই আমাদের এতটুকু হয়ে গেছে। আর 50টা দিতে গেলে তো আমাদের আরও অনেক বড় জায়গার প্রয়োজন পড়ে যাবে। তখন আমাদের সময় এবং আমাদের ক্যালকুলেশনের জটিলতা দেখা দেবে। তখন আমরা কি করি? আমরা উপস্থাপন করার সুবিধার জন্য আমরা ক্লাস ইন্টারভেলের মাধ্যমে প্রকাশ করি। ক্লাস ইন্টারভেল হচ্ছে যে শ্রেণীবিন্যাস। আমরা ধরে নিই যে 10 থেকে 20-এর মধ্যে আছে 3 জন বা 3টি মান, 20 থেকে 30-এর মধ্যে আছে 8টি মান, 30 থেকে 40-এর মধ্যে আছে 5টি মান, 40 থেকে 50-এর মধ্যে আছে 2টি মান। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখন ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? তো বন্ধুরা, এই জিনিসটা তোমরা একটু খেয়াল করো এবং এটা একটু খাতায় ওঠানোর চেষ্টা করো। আমি তোমাদেরকে এই জিনিসটা অঙ্ক মাধ্যমে করে দেখানোর চেষ্টা করতেছি। খেয়াল করো, আমাদের এখানে যদি এটা আমরা অঙ্কের মাধ্যমে উঠাই তাহলে আমরা ক্লাস ইন্টারভেল লিখব, তারপর লিখব ফ্রিকোয়েন্সি, তারপর লিখব এক্স, তারপর লিখব এফ এক্স। এই ক্ষেত্রে আমরা যদি এগুলোকে ঘর করে প্রকাশ করি, ক্লাস ইন্টারভেল, ফ্রিকোয়েন্সি, এক্স, এফ এক্স, তাহলে ক্লাস ইন্টারভেল কত আছে? 10 থেকে 20, এখানে আছে 20 থেকে 30, এখানে আছে 30 থেকে 40, এখন এখানে আছে 40 থেকে 50। এখন আমরা খেয়াল করি ফ্রিকোয়েন্সি কি আছে আমাদের? ফ্রিকোয়েন্সি আছে যে 10 থেকে 20-এর মধ্যে কত? 10 থেকে 20-এর মধ্যে আছে 3, আর 20 থেকে 30-এর মধ্যে আছে 8।
30 থেকে 40-এর মধ্যে আছে 5, আর 40 থেকে 50-এর মধ্যে আছে 2। এখন একটা জিনিস খেয়াল করার ব্যাপার যে আমাদের এখানে এই যে এখানে খেয়াল করো, আমরা যখন আমরা এফ ছাড়া আমাদের তথ্য ছিল তখন আমরা লিখেছিলাম ছোট হাতের এন। ছোট হাতের এন দ্বারা বোঝা গিয়েছিল যে কয়টা সংখ্যা আছে। আর এখানে আমাদের দেওয়া আছে বড় হাতের এন। বড় হাতের এন দ্বারা বুঝতে হবে যে আমাদের ফ্রিকোয়েন্সি, টোটাল ফ্রিকোয়েন্সি, যে ফ্রিকোয়েন্সি মোট কত। তাহলে এক্ষেত্রে আমরা বড় হাতের এন যদি লিখি, এন ইকুয়াল টু কত আসে 8, 3, 5, 2 যোগ করলে কত আসতেছে 18। যোগ করলে কত আসছে 18। তাহলে এক্ষেত্রে আমাদের বড় হাতের এন ইকুয়াল টু 18। এখন আমরা এক্স বের করবো। এক্স তো আমাদের দেওয়া নাই, কিন্তু আমাদের যে ক্লাস ইন্টারভেল দেওয়া আছে এই ক্লাস ইন্টারভেলগুলোই হচ্ছে আমাদের এক্সের মান। এখানে আমরা ক্লাস ইন্টারভেলের যে মধ্যবর্তী সংখ্যা ওটাকে আমরা ধরবো এক্স। মধ্যবর্তী সংখ্যা কীভাবে বের করবো? ক্লাস ইন্টারভেলের সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মানকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটা বের হবে ওটা হচ্ছে মধ্যমান বা এক্স। এখানে 10 আর 20 যোগ করলে কত হয় 30। 30কে 2 দিয়ে ভাগ করলে 15। এখানে হচ্ছে 15, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 35, এখানে হচ্ছে 45। তাহলে এখন শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের এখানে এফ পেয়ে গেলাম, এক্স পেয়ে গেলাম। তাহলে এফ এক্স আমাদের খুব সহজে বের হয়ে যাবে। তাহলে এফ এক্স কত হবে? এফ ইন্টু এক্স। এফ এক্সটা কি তাহলে? এফ ইন্টু এক্স। তাহলে এফ এর সাথে এক্স গুণ করলে আমাদের কত হচ্ছে? 15 গুণন 3 45, আর 25 গুণন 8 সমান হচ্ছে 200। 35 গুণন 5, 5 5 25, 5 2 15 16 17 175। 45 গুণন 2। এখন খেয়াল করো সামেশন এফ এক্স। আমরা এখানে বলছি সামেশন এক্স মানে কি ছিল? এক্স গুলার যোগফল। তাহলে সামেশন এফ এক্স মানে কি হবে? এফ এক্স গুলার যোগফল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখানে আসি, সামেশন এফ এক্স ইকুয়াল টু কত আসে? 200, 375, 365 আর হচ্ছে 40। তাহলে আসতেছে 510। আমরা দেখি 5 5 10 0 হাতে হলো 1 5 6 7 510। তাহলে এখন দেখো আমরা এই সূত্রের কাছাকাছি চলে আসলাম। আমাদের সূত্র ছিল কি? আমাদের সূত্র ছিল সামেশন এফ এক্স ইকুয়াল টু, আমরা এখন কোন সূত্রে প্রয়োগ করতেছি? এই সূত্র, যে সামেশন এফ এক্স। এটা কি কিসের সূত্র? এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে সামেশন এফ এক্স আমাদের কত আসছে? 510, আর এন কত আসছে? 18। তাহলে এক্স বার সমান সমান কত আসতেছে? এখন যদি আমরা 510কে 18 দিয়ে ভাগ করি তাহলে কত আসে? 28.33। তাহলে শিক্ষার্থীরা আমরা বুঝতে পারলাম, যদি আমাদের এফ সহ, দ্যাট মিনস ফ্রিকোয়েন্সি সহ আমাদের ডাটা দেওয়া থাকে তাহলে আমাদের বের করতে হবে এইভাবে। আর যদি ফ্রিকোয়েন্সি ছাড়া দেওয়া থাকে তাহলে কীভাবে বের করবো? তাহলে আমরা এক্স বার ইকুয়াল টু বের করবো সামেশন এক্স ডিভাইডেড বাই ছোট হাতে। এটা কখন? তখন ফ্রিকোয়েন্সি ছাড়া। যখন ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকবে তখন এই সূত্র, আর যখন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে তখন এই সূত্র। তাহলে আমরা যদি এখানে আমাদের ক্লাস ইন্টারভেল এরকম না থেকে যদি অন্যরকম থাকতো তাহলে কি আমরা পারতাম না? আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে আমরা তথ্যগুলো যদি এরকমভাবে থাকে তাহলে কি হবে? এটা তোমাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই এটা বাসায় প্র্যাকটিস করবে এবং পরবর্তী ক্লাসের পূর্বে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে রেজাল্ট ক্যালকুলেশন করে জানাবে। যদি আমাদের তথ্য হয় 10 থেকে 20 হচ্ছে 4, 20 থেকে 30 হচ্ছে 6, 30 থেকে 40 হচ্ছে 8, 40 থেকে 50 হচ্ছে 5।
তাহলে এই তথ্যের উপর ভিত্তি করে তোমরা এক্স বার সমান কত এটা আমাদেরকে আগামী ক্লাসে জানাবে। এটা তোমাদের বাড়ির কাজ রইল। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।